বাংলাদেশ থেকে আজ এমন খবর উঠে আসছে যে খবর বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ঘূর্ণিপাকে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে। একসঙ্গে এক গুচ্ছ সমস্যা, এবং যে সমস্যা কোনোভাবেই সহজে মেটার নয়, এমন এক গুচ্ছ সমস্যা তাকে ঘিরে ধরছে, এবং সেগুলো এক একটা কঠিন চ্যালেঞ্জের রূপ নিয়ে উঠে আসছে। যে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা মোহাম্মদ ইউনূস কিভাবে করবেন সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ সবচেয়ে বড় ধাক্কাটা মোহাম্মদ ইউনূসের মতন একজন অর্থনীতিবিদ খাচ্ছেন কোথায়? বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে। বাংলাদেশ যে পরিমাণ অস্থিরতার মধ্যে দিয়ে সম্প্রতি গেল, এবং এখনো যে অস্থিরতা বাংলাদেশে বহাল, এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কি হতে চলেছে সেটা যেরকম ধোঁয়াশায় আচ্ছন্ন, তাতে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি যত বড় ধাক্কা খেয়েছে, মুদ্রাস্ফীতি যেখানে পৌঁছেছে, খাবারের দাম যেরকম চড়চড় করে বেড়েছে, তাতে এই পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসবে বাংলাদেশ? মোহাম্মদ ইউনূস যত বড় অর্থনীতিবিদ হন, যত সফল ব্যাংকারই হন, তিনি এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে কি করে বার করে আনবেন সে প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনূসের কাছেও রয়েছে কিনা যথেষ্ট সংশয় রয়েছে। এরপরে শুরু হয়েছে সরকারের মধ্যে মতানৈক্য। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন পটভূমি থেকে উপদেষ্টাদের এনে হাজির করা হয়েছে সরকারে, এবং নানা মৌলিক বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য সামনে আসছে। তৃতীয়ত, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়েও ইউনূস এবং তার পার্ষদদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে চলে আসছে। কি পরিস্থিতি এবং কোন কোন চ্যালেঞ্জের মুখে ইউনূস, সেটাই বিশদে দেখাবো আজ বাংলার প্রাইম টাইম। তিনি দেশে ফিরেছিলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু এমন এক দেশে তিনি এসে পড়লেন যেখানে পদে পদে তার জন্য প্রবল বাধা, একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছেন তিনি। কেমন সেই চ্যালেঞ্জ? একটা নয়, দুটো নয়, কার্যত ত্রিফলা সংকটে বিদ্ধ মোহাম্মদ ইউনূস কোন দিক সামলাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা? দেশে এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা স্থায়ী নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে নাগারে চলতে থাকা আন্দোলন। ক্রমাগত আগুন জ্বলছে পদ্মাপাড়ের দেশে। অর্থনৈতিক মন্দা সব থেকে বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক মন্দা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টাকার দাম প্রায় প্রত্যেক দিন কমছে। মুদ্রাস্ফীতির রেকর্ড বৃদ্ধি। মানুষ এই সময় কি খাবে সেটাই একটা বড় চ্যালেঞ্জ। খাদ্য পণ্যের দাম যেভাবে বাড়ছে, এখন সেখানকার সাধারণ মানুষ কি খাবেন সেটা তাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ঠিক যেন পাকিস্তান বা শ্রীলঙ্কার পরিস্থিতি। আর তার পাশাপাশি মানুষের সুরক্ষা সেখানে নেই আইনের শাসন। সংখ্যালঘু হিন্দুরা অস্তিত্ব সংকটে রয়েছেন। এমনকি বৌদ্ধ, খ্রিস্টানরা যারা সেই দেশের সংখ্যালঘু, একই রকমভাবে তারাও আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়, কোনায় কোনায় বাংলাদেশে। সার্বিকভাবে দেশে কোনো শান্তির আবহ নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, সেই জায়গা থেকে তিনি যে জায়গায় রয়েছেন, তারা প্রথম থেকে একেবারে আওয়ামী লীগ যে দলের প্রধান ছিলেন শেখ হাসিনা, সেই দলের ওই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, সেই দল এখন কোন জায়গায় যাবে সেটা নিয়ে এখন একটা মস্ত বড় সংশয় তৈরি হয়েছে। বলা হয়েছিল সেই দল নাকি থাকবেই না, অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি কি যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যেই এই আওয়ামী লীগ ছাড়া চলবে না। আওয়ামী লীগ দেশের সবথেকে বড় শক্তি বা সবথেকে বড় দল, সেই নিয়েই নানা রকমের মত উঠে আসছে। এ হলো আর এক সংকট। সব মিলিয়ে শান্তিতে শ্বাস নিতে পারছে না সে দেশের মানুষ। তাই নতুন বাংলাদেশ গড়তে গিয়ে প্যারিস থেকে বাংলাদেশে বহু বছর পর যখন মোহাম্মদ ইউনূস এলেন, তিনি এলেন বটে, ফিরলেন বটে, কিন্তু আদতে পড়লেন কাঁটার মুকুট।
আর এই সময় এই ত্রিফলা সংকটের সামনে দাঁড়িয়ে ইউনূসের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, সে দেশের মানুষের কাছ থেকে, আন্তর্জাতিক মহলের কাছ থেকেও, তিনি কি আদতে এই সংকট থেকে বেরোতে পারবেন? কয়েকটা ছবি দেখে দিন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রথমেই কথা বলবো, কারণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম বাংলাদেশে চরচর করে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতি কেন বাড়ছে সে প্রসঙ্গে তো আসবো, কিন্তু তার আগে একবার দেখুন এই যে ছবিটা এই মুহূর্তে আমার পাশের এই এলইডিতে দেখতে পাচ্ছেন, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি, যেটা হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে, গাইতি দিয়ে ভাঙছে কারা? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। দেখুন ইউনিফর্ম দেখলে বুঝতে পারবেন, সেই ইউনিফর্মেই শাবল, গাইতি, হাতুড়ি নিয়ে চলে এসেছেন তারা এই মূর্তি ভাঙতে। বলা হচ্ছিল রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, রাষ্ট্র মেরামতির কাজ চলছে। বাংলাদেশ নাকি জরাজীর্ণ হয়ে গিয়েছিল, সেই জন্য মেরামতি চলছে। দেখুন এখানে মুজিবের মূর্তির মাথার উপরে উঠে হাতুড়ি মারা হচ্ছে। এই ছবি বাংলাদেশ জুড়ে চলছিল শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর থেকেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিটা দেখুন, শেখ কামাল ছাত্রাবাস ৭৫-এ সেই ভয়ঙ্কর গণহত্যার স্মৃতি, মুজিবের হত্যার স্মৃতি, যেটাকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে সেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, তার নেমপ্লেট ভাঙা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শেখ কামাল ছাত্রাবাসের লেখা ছিল যেখানে, সেখান থেকে শেখ কামালের নাম মুছে ফেলা হচ্ছে। এইভাবে নাকি রাষ্ট্র মেরামতি চলছিল। কি মেরামতটা তারা করেছেন সেটা মুদ্রাস্ফীতির হার দেখলে, খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার দেখলে, মানে বাংলাদেশে খাবারের দাম কীরকম চরচর করে বাড়ছে, সেইগুলো দেখলে বুঝতে পারবেন কি মেরামতটা হয়েছে। দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠে আসছে। আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পোড়ানো হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, যেখানে যেখানে মুজিবের নাম সমস্ত কিছু ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। পেট্রাপোলে এই দেখুন এখানেও একটা জায়গায় শেখ মুজিবের নাম এখান থেকে মুছে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এই টানেল থেকেও বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হচ্ছে। সেখানে ক্রেন নিয়ে আসা হয়েছে, ক্রেন নিয়ে এসে সেখানে উঠে নামটাকে ভাঙচুর করা হচ্ছে। গোটা বাংলাদেশে কোথাও বঙ্গবন্ধুর নাম রাখতে দেওয়া যাবে না, ওটাই নাকি সবচেয়ে বড় বিপদ। অনেকের মনে হয়েছে ওটাই সবচেয়ে বড় বিপদ। তাই এই সবগুলো ভেঙে চুরে তারা রাষ্ট্র মেরামতি করছিলেন, রাষ্ট্র সংস্কার করছিলেন। কিন্তু বিশাখা, এই যে রাষ্ট্র মেরামতি হলো, এই যে রাষ্ট্র সংস্কার হলো, এর ফলে বাংলাদেশের জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়ালো? আমি যতদূর খবর পাচ্ছি গত 12 বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে।